প্রডিউসার বস্তায় বস্তায় করে টাকা নিয়ে গিয়ে বিজয় খেনকা লাইনই ছেড়ে দিই, সেই নাম বদলে দেওয়া হয়েছিল। আমার আসল নাম এটা নয়। তখনকার দিনের ফর্সা কালো দিয়ে, যেহেতু আমার চাপা রং। হ্যাঁ, ম্যাম আপনি যেমন এই আহ, জিদ্দা বুম্বাদা এদের সাথে আপনি অসংখ্য ছবি করেছিলেন, তো আপনার এদের সাথে এখন দেখা হয়, কথা হয়। বুম্বার সঙ্গে আমার বন্ডিং আমার মনে হয় না আর কোনো শিল্পী। বাড়িতে প্রচণ্ড কনজারভেটিভ আমার মা ছিলেন। মা মারলো, সারা শিখিয়ে পায়ে এখনো সে দাগ রয়েছে। দেবদের সাথে কথাবার্তা হয় বা না, আজকে আমার সাথে বাংলা চলচ্চিত্রের এমনই একজন অভিনেত্রী আমার সঙ্গে রয়েছেন, যাকে ছাড়া বাংলা সিনেমা অসম্পূর্ণ মনে হয়, যার ছবি দেখে আমরা বড় হয়েছি, যার ছবি আমাদের সাথে স্মৃতি হয়ে জড়িয়ে রয়েছে এবং যার প্রতিটি ডায়লগ আমাদের এখনো মনে আছে এবং যার নাম থেকে চরিত্রগুলো বেশি পপুলার হয়েছে। তিনি আর কেউ নন, অনামিকা সাহা ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার দর্শকবৃন্দকে জানাই এই শাহী বাংলা, এই যে ইউটিউব চ্যানেল। নতুন বাচ্চা দেখেই তো বুঝতে পারছেন, একদম বাচ্চা ছেলে মেয়ে ওরা শুরু করেছে। আপনারা দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই শাহী বাংলা দেখবেন এবং দেখলে আরও বেশি ওরা উৎসাহিত হবে, আরও ভালোভাবে কাজ করতে পারবে। তো ওরা আমাকে বলেছে ভুল ত্রুটি থাকা সত্ত্বেও, যেহেতু ছেলে মানুষ সবে শুরু করেছে, ভুল তো হতেই পারে, কিন্তু আমি তবুও ওদের বলি যে রাগারাগি হয়তো হলো, কিন্তু ওদের ভোলা যায় না এই কারণে যে ওরা ভবিষ্যতে এরাই হয়তো অনেক বড় হবে। কারণ আমি জানি তো, আমি এত বছর ধরে কষ্ট করে করে স্ট্রাগল করে 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 আজকে এসছি। আমার সামনে মাইক নিয়ে কেউ দাঁড়াতো না, এখন আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল করে দিচ্ছে, কারণ আপনারা দর্শকরা আমাকে এখন চাইছেন। এটাও আপনাদের কাছে অনুরোধ যে এই শাহী বাংলাকে আপনারা চাইবেন। ওরা সেইভাবেই নিজেকে প্রস্তুত করছে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারবেন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। ধন্যবাদ ম্যাডাম, তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো সেই জন্যই বলছি যে উম, ভালো লাগছে খুব। আমি সবসময় নতুনদের উৎসাহিত করি, কারণ আমি যখন নতুন এসেছিলাম ১৭ বছর বয়সে, বহু জায়গায় আমি বলেছি, আপনারা সবই জানেন। কিছুদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম যে আহ, আমি গাড়ি থেকে দেখছি ২০ থেকে ২৫ হাজার লোক, মধ্যমগ্রাম ছাড়িয়ে, আচ্ছা। কি বাদু জায়গাটার নাম, হ্যাঁ, ওখানে সকালে রক্তদান শিবির ছিল আর সন্ধে বিচিত্রানুষ্ঠান। তো আমি রাত্রিরে গেছি, আমার গাড়িটা ঢুকছে আর আমি দেখছি লোকে লোকারণ্য। তারপরেই হঠাৎ আমার চোখটা পড়েছি, দেখি বিশাল একটা এরকম পোস্টার, আমার ছবি দিয়ে, তার তলায় লেখা বিন্দু মাসি আসছে। আমি দেখে বললাম, এ কি রে, বিন্দু মাসি আসছে মানে আমার নাম কই? হ্যাঁ, যাই হোক, ওরা এসে তো নিয়ে গেল। স্টেজে উঠলাম, উঠে দেখি সব ওখানকার বিধায়ক, এমএলএ, ভালো ভালো সব পোস্টেড লোক, তারা সব বসে আছে। তাদের সঙ্গে নমস্কার বিনিময় করে আমি বললাম যে যারা এই ক্লাবের সেক্রেটারি এবং ক্লাবের সদস্যবৃন্দকে আমার একটা কথা জিজ্ঞেস করে তার উত্তর না নিয়ে আমি অন্য ডায়ালগ, অন্য কোনো কিছুতে যাব না। আচ্ছা, আমি আস্তে আস্তে দেখলাম যে পোস্টার টানিয়েছো তোমরা, বিন্দু মাসি আসছে। তা আমার নাম তো বিন্দু মাসি নয়, আমার নাম তো অনামিকা সাহা। তো আহ, তাহলে আমার তো থাকার কথা নয়, স্টেজে ওঠার কথা নয়, কিছু করারও কথা নয়। এ কি কথা! সব তো হেসে ফেললো, সবাই বলল আমরা তো বিন্দু মাসি জানি, আমরা আমাদের কাছে প্রিয় বিন্দু মাসি। হ্যাঁ,
অনেকেই নাকি আমার নামই ভুলে গেছে, হ্যাঁ, তারা বিন্দুমাসি ইনফ্যাক্ট বলে। আমিও আপনার এই নাম আমি কলকাতাতে এসে জানলাম। তার আগে পর্যন্ত আমি এই নামেই আপনাকে চিনতাম। এবং আপনার এই চরিত্রটা এতটাই পপুলার হয়ে গেছে এবং মানুষের মনের মধ্যে গেঁথে গেছে হ্যাঁ, যে আপনার এই নামটাই বেশি হ্যাঁ, পপুলার হয়ে গেছে। ভাবে কি আমি বোধহয় ওই রকমই। সমস্ত এই রান্নাঘর কালকেই, তোমরা কেউ দেখেছো কিনা জানি না, দর্শকরা দেখেছেন, কারণ আমি কালকে মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়েছিলাম। মানে আশ্চর্য, মহিলারা এসে জড়িয়ে ধরেছে আমাকে, দিদি এইমাত্র আপনাকে রান্নাঘরে দেখে এলাম। সেই শাশুড়ি বউয়ের রান্নাঘর, হ্যাঁ, বিশ্বনাথ বসু মেয়ে তো এসে যে এমনি এসে যে শাশুড়ি বিশ্বনাথ করে, বাবু, ওটা হ্যাঁ। করার জন্য আমায় বলেছিল। আমি বললাম না, আমার হাতে অনেক ছবি এখন, আমি করতে পারবো না। তো যাই হোক, ওরা একটা ভালো ইয়ে নিয়েছে, যেটা কখনো হয়নি, আচ্ছা। শাশুড়ি বউয়ের রান্নাঘর, ছেলেকে মেয়ে সাজিয়ে। তো সেখানে আমাকে ইনভাইট করলো হ্যাঁ, যে আমি অনামিকা সাহা, অনামিকা সাহা হয়েই যাব। কিন্তু কিন্তু খুব জমে গেছে। কালকে দেখিয়েছে। তো সে আমাকে ধরে, আমি জানিই না দেখিয়েছে আমাকে কালকে। আচ্ছা। আমি মন্দিরে গেছি, পুজো দিচ্ছি খুব ভক্তি সহকারে। যেই আমি হাতটা নামিয়েছি, পেছন দিক থেকে এক মহিলা এসে জড়িয়ে, "ও মা, এইমাত্র রান্নাঘরে তোমাকে দেখে এলাম", হ্যান-ত্যান এইসব শুরু করেছে। কাজেই কি হয়, যে যারা আ অল্প বয়সের ছেলেমেয়েরা এখন আসছে এই কাজে, তো আমি তাদের যতখানি পারি তাদের উৎসাহ দিই। তাদের কাজ শেখাই যে, "দেখো, ভালো লাগলে যে এইভাবে চলো। অনেক খাটতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে।" হ্যাঁ? তো সেই শিক্ষাটা দরকার। যার জন্য কি আজকে হাজার সব বেরিয়ে গেছে। হুম, পডকাস্ট, এই যে আপনাদের কাছে আমরা পৌঁছচ্ছি, হুম, হুম। এটা তো আগে এত ছিল না। না। এই যে ইউটিউব এইটা বার করলো, তো এই যে ফেসবুকেও হুম, দিচ্ছে, এই যে আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন, একটা শিল্পী সম্পর্কে জানতে পাচ্ছেন। তো এইসব ইয়াং ছেলে মেয়েরা, এরা এসে এগুলো করছে, এবং এদের এই প্রচেষ্টাকে আপনারা সার্থক করবেন। হ্যাঁ, আপনারা দর্শকরা, আপনারা যত দেখবেন, যত এই শুধু মনে রেখে যে কোন চ্যানেল, ও এই চ্যানেল, আচ্ছা এইটা না, ওইটা দেখি তো, ওইটা ভীষণ ভাল লাগে। কোনটা? শাহী বাংলা। হ্যাঁ, ভালো করে। এই বিন্দু মাসি আ নামটা যেটা, সেটা কিভাবে মানে মানে উৎপত্তি হলো? মানে ওই ছবিতে এই নামটাই কেন দেওয়া হলো এইসব ব্যাপারে? না, না, সেটা আমি জানি না। ওটা স্ক্রিপ্ট রাইটার লিখেছে। আচ্ছা। এই ছবিটায় জিৎ, কোয়েল, আমি, রজতাভ, এই আমরা মেন ক্যারেক্টারে হ্যাঁ, এইগুলো। তো এই ছবিটা তামিল ভাষায় হয়েছিল। আচ্ছা। তখন ওইটা হরনাথ চক্রবর্তীর করার কথা ছিল। তামিলে? না, না, বাংলায়। বাংলায়? আচ্ছা। তামিল ছবিটা দেখার জন্য আমাকে ওর বাড়িতে ডেকে পাঠালো। হুম, বলল, "দিদি একবার আসবে, একটা ছবি দেখাবো।" মানে স্ক্রিপ্ট রাইটার ওর হুম, বাঁধা থাকতো, যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছে, হুম, যে সমস্ত হিট ছবিগুলো ওই আ ইয়ে স্ক্রিপ্ট রাইটারই লিখতো। হ্যাঁ, তো এই গল্পটা ও থাকবে, তুমি একটু এসো, একটু দেখে নাও। ওর মধ্যে যে চরিত্রটা, সাংঘাতিক ভদ্রমহিলা করেছেন। তো আমি ওর বাড়িতে গিয়ে ওই তামিল ছবিটা দেখলাম। তো ওই ভদ্রমহিলার অ্যা মতন করে করে অভিনয় করতে হবে। বলল, "দিদি, স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে। হুম, কাজেই বুঝতে পারছো তোমাকে কিভাবে নিজেকে চেঞ্জ করতে হবে।" হুম, আমি বললাম, "ঠিক আছে, হোক না, দেখা যাক না কি হয়।" এরপরে এই যে বিন্দুবাসী করব, হুম। সব ঠিক। হরনাথ চক্রবর্তী ডিরেক্টর, ভেঙ্কটেশ ফিল্ম প্রোডিউসার। প্রডিউসার। ওমা! হঠাৎ কি যে কি হয়ে গেল মধ্যিখানে আমি জানি না। হঠাৎ শুনলাম যে হরদা করছে না, ওটা স্বপন সাহা ডিরেক্টর এবং নিসপাল সিং প্রোডিউসার। প্রডিউসার। হ্যাঁ? আর কি হলো? হরদা আমার লুক সেটও করিয়েছিলেন। তখন বিড়ি খাওয়া ছিল, হ্যাঁ? আচ্ছা। এইখানে আমি বললাম যে, "স্বপনদা, বিড়ি খাওয়াটা উঠিয়ে দেবে? মানে এই যা সিন, এই যা তার মধ্যে বিড়ি আমি কখন টানবো?"
অসুবিধে হয়ে যাবে, হ্যাঁ? আর গলা তো অন্য করতে হচ্ছে। হুম। কাজেই আমার মনে হয় বাংলায় ছবি তো, তামিলে ঠিক আছে বিড়ি খাচ্ছে। বাংলায় বিড়িটা মনে হয় তখন বলল, "হ্যাঁ, ঠিকই বলছো তুমি। বিড়িটা খাইও না।" তো আমি ওখানে আমরা ২২ দিন রামোজি সিটিতে আমরা ছিলাম। পুরো ছবিটাই ওখানে শ্যুট হলো। সেইজন্য এটা বিন্দুবাসী ওই তামিল ছবিরই নাম। আচ্ছা, হুম। ওই বিন্দু মাসি তাহলে অ্যাজ পার স্ক্রিপ্ট আপনার সিগারেট খাওয়ার মানে বিড়ি খাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হ্যাঁ, আপনি হ্যাঁ। বারণ করেছেন। না, আমি বললাম যে বিড়ি খাওয়াটা বাদ। বাংলা ছবি তো দরকার নেই। ওখানে তামিলে ঠিক আছে। হ্যাঁ। তা আপনার ১ম ছবি কোনটা ছিল? আমার ১ম ছবি হচ্ছে 'আশার আলো' বলে, তাতে আমি হিরোইন ছিলাম। তারপরে প্রচণ্ড মারধর, বা এই সমস্ত দর্শক জানে আমার সব ঘটনা। এগুলো আমার বলা হয়ে গেছে। হ্যাঁ। তো 'আশার আলো' বলে আমি তখন ফার্স্ট ইয়ারে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছি। তখন আমাকে একজন নিয়ে সিনেমায় নামানোর কথা বলে। সব অনেক এগুলো জানে। এগুলো বলে আর লাভ নেই। যেগুলো না বলার সেইগুলো, যেগুলো শোনেনি সেরম কিছু তোমাদের, যেহেতু শাহী বাংলা একদম আমি নতুন, সেইগুলোই জিজ্ঞেস করব হ্যাঁ, আপনাকে। সেইগুলোই বলব। হ্যাঁ। উম তো সেখানে আমি ১ম আমাকে নিয়ে যাওয়া হয় তরুণ মজুমদারের সঙ্গে দেখা করতে। হুম, তার আগে 'আশার আলো' বলে একটি ছবিতে আমি হিরোইন করি। হুম। তো তখন আমার নাম যা কলেজ লাইফের, স্কুলের, সেই নাম বদলে দেওয়া হয়েছিল। অনামিকা করা হয়েছিল। তার আপনার পেছনে একটা কারণ আছে। আচ্ছা, আমার আসল নাম এটা নয়। আসল তো নাম কি তাহলে আ আপনার? সবাই জানে, পাবলিক জানে, না বহু বলেন জায়গায় শাহী বলেছি। বাংলায় কিছু দর্শক হ্যাঁ, আছে যারা নতুন মানে এই আচ্ছা, কথাগুলো আচ্ছা। জানবে। হ্যাঁ, আমার আসল নাম উষা। মুসা, আ উষা, উষা উষা। সরি, সরি। উষা। উষা মানে বাবা-মার দেওয়া নাম। সেই হয়ে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, আমরা বাংলাদেশের লোক, যশোরের। আমার আ বাড়িতে প্রচণ্ড কনজারভেটিভ আমার মা ছিলেন। তো আমি যখন নামলাম, আমাকে ভদ্রলোক বলছে যে, যিনি আমাদের স্টুডিওয় নিয়ে গেছিলেন, তাকে আমি বলে, আমার দিদি ছিল সঙ্গে, বলে আমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছি। হুম, হঠাৎ একটা বেঁটে ধুতি পরা লোক এসে বলছে, "তুমি এখানে কি করছো? শুটিং করছো?" আমি বললাম, "না, আমি শুটিং দেখছিলাম।" বলল, "ও আচ্ছা, তুমি একা এসেছো?" আমি বললাম, "না।" তার আগে ওই ভদ্রলোক আমাকে বললেন যে, "তুমি একা বেরোচ্ছ বটে, কিন্তু কেউ যদি তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করে, হুম, তুমি কিন্তু বলবে না, হ্যাঁ? কারণ এখানে সব লোক ভালো হয় না।" তো আমি সেটা শুনে গেছি। হুম, এবার ভদ্রলোক বলছে যে, "শুটিং করবে?" হুম, তো আমি বললাম, "না।" তখন বলছে, "তোমার নাম কি?" এইবার আমার মনে পড়ল যে ওই ভদ্রলোক আমাকে বারণ করেছেন। আ এখানে সব লোক ভালো হয় না। তো হুম, আমি না মাথাটা নিচু করে, আমি ফ্রক পরা তখন ১৭ বছর বয়স। তো আমি বললাম, উম এরম করে আছি। ভদ্রলোক বলল, "এ কি? এত বড় মেয়ে তুমি নাম বলতে পারছ না? তোমার কি নাম নেই? তুমি কি অনামিকা?" আমি বললাম, "হ্যাঁ।" "অনামিকা? অনামিকা কি?" এবার সাহাটা আর বদলাতে পারিনি। হ্যাঁ, বললাম, "সাহা।" বলল, "ও।" এই বলতে, বলতে আমার দিদি আর যে ভদ্রলোক নিয়ে গেছিলেন, উনারা চলে এলেন। এই ভদ্রলোক এস ব্যানার্জী বলে, উনি একটা ছবি করলেন, অ্যা 'আশার আলো'। হুম, তার হিরোইন করলাম আমি, এবং মেট্রো সিনেমার ওপরে তখন বাংলা ছবির বিরাট পোস্টার পড়তো। হুম, হুম? মেট্রো সিনেমার সাইডে। হুম, এখন ওইসব নেই। এখন তো সব অন্য হয়ে গেছে। তোমরা দেখোনি। না। তো ওই আ ইয়ে করে তাকিয়ে আমার এত বড় একটা মুখ দিয়ে দিয়েছে। আমার দাদা এসে বলছে, দাদা সুরেন্দ্রনাথ কলেজে পড়তো। দাদা এসে বলছে, "আচ্ছা, তোদের কলেজে অনামিকা বলে কোনো নামের মেয়ে আছে?" আমি বললাম, "না, আমি জানি না তো।" আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তখন বলছে যে, "না, এই দেখলাম কি একটা সিনেমা আসছে, তোর সঙ্গে একটু মিল আছে মুখের।" আমি হয়ে গেছে, সর্বনাশ হয়ে যাবে। আমি আমার দিদির কাছে চলে গেলাম। যে দিদি আমাকে ইন্সপায়ার করে এটাকে করিয়েছিল।
হুম, তো দিদির কাছে গিয়ে বললাম, "দিদি জানতে পেরে যাবে, দাদা যদি রাধা পূর্ণপ্রাচীতে রিলিজ করলো ছবিটা।" তাই হলো। দাদা গিয়ে সিনেমাটা দেখে এসে কি মার! তারপরে আমার মা মারলো, সাঁড়াশি দিয়ে পায়ে এখনো সে দাগ রয়েছে যে, এ "তুই সিনেমায় নেমেছিস? লজ্জা করছে না তোর? বাড়ি থেকে বেরোনো আমি ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। লজ্জা করে না?" এইসব বলেছে। তারপরে আমার খুব মন খারাপ হয়ে গেছে। হুম, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি, সেকেন্ড ইয়ার পরীক্ষা দেব, ঠিক তার আমার বাংলায় অনার্স ছিল। ঠিক তার আগে আমি ওই টিউশন করতাম, হুম, সন্ধেবেলায় ২ টো। তো সেখান থেকে ফিরছি, রাস্তায় ওই আশার আলো ছবির আ ইয়ে পাবলিসিটি হুম, অফিসার তাপস ব্যানার্জি, বেঁচে নেই। তো উনি যাচ্ছেন। হঠাৎ বলছে, "এই অনামিকা, এই অনামিকা, কি হলো? তুমি একটা ছবির হিরোইন করলে, আর তো তোমার কোনো দেখাই নেই। তুমি আর করছো না?" আমি বললাম, "না, আমার বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না, আমি করব না।" তখন বলল, "তোমায় একটা কথা বলি, তরুণ মজুমদার নতুন মেয়ে খুঁজছে। তুমি গিয়ে একবার দেখা করো। আমার মনে হয় তোমার হয়ে যাবে।" এই বলতে আমি আমার দিদিকে গিয়ে দিদির বাড়িতে, দিদির কাছে যত আমার শখ হুম, ছিল, আমার বড় দিদি সবথেকে, আমার থেকে ১২ বছরের বড়। তো আ দিদিকে বললাম, "দিদি, তরুণ মজুমদারের সঙ্গে দেখা করতে বলছে।" কারণ আমার তো পোকাটা ঢুকে হুম, গেছে হুম, মাথায়। হুম। ওই ছবিটা করেছি, ভালো হ্যাঁ, হ্যাঁ। লেগে গেছে। তখন আমি ছোটবেলা থেকে, আমার মা নাচ শিখিয়েছিলেন, গান শিখিয়েছিলেন দুর্গা সেনের কাছে। কেন? তার কারণ ছিল অন্য। যেহেতু আমার চাপা রং, হ্যাঁ, বিয়ের বাজারে দর উঠবে না। হ্যাঁ? হ্যাঁ, তখনকারের দিনে ফর্সা কালো নিয়ে মেয়েরা যদি কালো মেয়ে থাকতো, তার বাবা-মায়ের কপালে অনেক দুঃখ ছিল। হ্যাঁ, তো আমার মায়ের ওই দুঃখ, যে যাতে একটু ওকে আপে তোলা যায়। আমার মেয়ে নাচ জানে, গান হুম, জানে, আমার মেয়ে রান্না করতে পারে, ঘর সাজাতে পারে, হ্যাঁ? এইটা বললে যদি ভালো ছেলে তারা রাজি হয় ভালো বাড়ি থেকে। ওইজন্য এগুলো শিখিয়েছিল। মা তো আর সিনেমা করার জন্য শেখায়নি। কিন্তু আমি কি করলাম, মাথায় পোকা ঢুকলো। আমি দিদিকে বললাম, "দিদি চলো, চলো।" আমরা মিল কলোনি থাকতাম বেলগাছিয়া। ওখান থেকে মিনি বাসে করে ডালহৌসি এলাম। ডালহৌসির থেকে মিনি বাসে করে টালিগঞ্জে নামলাম। নেমে NT1 স্টুডিওতে তরুণ মজুমদারের একটা রুম, ঘর থাকতো আলাদা, অফিস ঘর। তো জিজ্ঞেস করে আমরা গিয়ে দেখা করলাম তরুণ মজুমদারের সঙ্গে। তো আমার তখন এতখানি লম্বা চুল, হ্যাঁ? আচ্ছা, চুলটাকে ছেড়ে গেছি আমি। আর আমি এইরকম তোমার মতন রোগা ছিলাম। আমার বাড়িতে গেলে দেখতে পাবে ছবি। আচ্ছা। বিশ্বাসই করবে না যে এই আমি, ওই আমি। হুম? তো তখন আ তরুণ মজুমদার দেখে টেকে আমি এ বলছি, প্রণাম করে বললাম, "আমরা আসছি।" যেতে গেছি, হঠাৎ আমার ওই লম্বা চুলটাকে টেনে বলছে, "এটা আপনার নিজের চুল?" আমি ভয় পেয়ে গেছি। কি বলেন রে! এত বড় ডিরেক্টর নাকি ইনি? চুল আবার পরের হয় নাকি? আর তখন তো আমি জানি না কোনো, যে চুল উইগ পরে, হুম, চুল পরে কাজ করে। আমি ভাবলাম এত বড় ডিরেক্টর, তিনি এই কথা জিজ্ঞেস করছেন, তার মানে ভালো লোক নন। হুম, হ্যাঁ, মনে হলো। বেরোলাম। বেরোতে গিয়েই দরজার সামনে আমি আসতেই বলল, "একটু দাঁড়িয়ে যান আপনারা।" উনি সবাইকে আপনি করে হুম, বলতেন। তো বলে প্রোডাকশন কন্ট্রোলারকে ডেকে বললেন, "ওনার ঠিকানা ঠিকানা নিয়ে রাখো। আপনি সিলেক্টেড। আপনি একটা ছবি আমি করছি, তাতে আপনাকে একটা চরিত্র আমি ভেবে নিয়েছি। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে।" আমার দিদিকে বললেন যে, "সপ্তাহে ১ দিন করে এই অফিসে আসতে হবে।" হুম? কেন, মানে যে চরিত্রটা, সে উড়িয়া, মানে সমস্ত প্রস্টিটিউটদের নিয়ে গল্প ছিল। হুম, সৌমিত্র চ্যাটার্জি একজন চোর। সে আ এটা ফেস্টিভ্যালে দেখায়, হুম। এমনি দেখায় না ফিল্ম এইগুলোকে, ফেস্টিভ্যাল। হ্যাঁ। তো উম চোর আর সন্ধ্যা রায় হচ্ছে প্রস্টিটিউট। হুম, সেটা একটা প্রস্টিটিউট এলাকা উনি তৈরি করেছিলেন বাড়ির। তো আমরা একটু, যারা খুবই অল্প বয়সের মেয়ে, একটু সেক্সি চেহারা, তারা দোতলায়,
হ্যাঁ? আচ্ছা। এবার যখন লাইন পড়তো, লোক যখন এসে থাকতো, তারা দোতলায় দেখতো, ভাবতো যে না এটা বেশি টাকা, যাওয়া যাবে না। সেইজন্য আমরা সিগারেট খেতাম, হ্যাঁ? আচ্ছা। আর একতলার যারা সন্ধ্যা একটু বয়স বেশি, সন্ধ্যা রায়, সুলতা চৌধুরী সব মানে লেজেন্ড কি বলবো। সমিতা বিশ্বাস, রত্না ঘোষাল, আরো অনেকে নামকরা সব শিল্পীরা। তো এই ছবিতে উনি আমাকে দিলেন, কেউ শিবানী বসু, বাঙাল। হুম। একটা গান ছিল, এই চোর চুরি করে আসতো আর সন্ধ্যা রায়ের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি, বেরিয়ে যা, দূর হয়ে যা, তুই আর এখানে আসবি না, এরকম। তাও সৌমিত্রদা আসতেন। তো মানে ওই চরিত্রটা চোর। তো উনি একদিন অনেক টাকা চুরি করে পেয়েছেন। তখন অন্যান্য মেয়েরা যারা, তারা গিয়ে ধরেছে, "বাবু একদিন তাহলে পিকনিক করো, আমাদের ভালো করে খাওয়াও।" হুম। বলল, "ঠিক আছে, তোদের সবাইকে আমি খাওয়াবো, এই দিনে খাওয়াবো, পিকনিক হবে।" হ্যাঁ, তো সেই পিকনিকের দিনে আমার চরিত্রটা আমি সারাক্ষণই উড়িয়া ভাষায় বলেছি কথা। আচ্ছা। বাবু এসছে, বাবুকেও বলেছি। আমার পাপোশের ওপর দিয়ে যেতে গেছে, আমি চেঁচিয়ে উঠবো পেছন থেকে, "ছত্তারা মাইপিটা!" মানে তুমি ইয়ে করো না ওটা, হ্যাঁ? আচ্ছা। বলে ও তাড়াতাড়ি আমার দিকে তাকিয়ে উম আ টপকে চলে গেছে ওর জুতো নিয়ে। এইরকম ছিল। এইবার তনুদা কি করেছেন, ওই অ্যা ১ম শিবানী বসু ধরবে, মানে ওরা সবাই এই চোরটাকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ? আচ্ছা। তো চোর সৌমিত্রদাও এদের সঙ্গে এমনভাবে মিশে গেছে, তো সেই ওনার উদ্দেশ্য নিয়েই গানটা। ১ম আ গান বাঙাল ভাষা দিয়ে শিবানী বসু গানটা ধরল। তারপরে দেহাতি ভাষায় সুলতা চৌধুরী, বিখ্যাত অভিনেত্রী। উনি দেহাতি ভাষায় করলেন। হ্যাঁ। উনি দেহাতি মেয়ে। আচ্ছা। তখন ছিল প্রস্টিটিউটদের মধ্যে বিভিন্ন এলাকা থেকে মেয়েরা আসতো, তাদের বিক্রি করে দিত। তখন আর অনুপায় হয়ে প্রস্টিটিউট জীবনযাপন করতে হতো। খুবই আচ্ছা। স্যাড ব্যাপার, যেটা এখন উঠিয়ে দিয়েছে ওটা। তো আর তারপরেই হচ্ছে আমার উড়িয়া গান। সবটাই সৌমিত্রদাকে উদ্দেশ্য করে। আচ্ছা। তো আমার গানের একটু তোমাদের এক লাইন বলি। হুম। যেমন আমি বলেছিলাম ওকে দেখে, "খাচ্ছি, খাচ্ছি" খাবার দিচ্ছে, আমার সামনে সৌমিত্রদা মাছের পেটি এরম দিতে এসছে, আর ফট করে উঠে দাঁড়িয়ে, "কলকাতিয়া বাবু রে, এ হে, কলকাতিয়া বাবু রে, তুই নামুতে কইথিলু করিব কনিয়া, শঙ্কা দেবু সিঁদুর দেব, শাঁখাটো বাড়িয়া।" কত বছর আগের বলো তো এই গানটা? আমার ১ম ছবি। যেটা আপনি এইটা ১ম ছবি আমার। হ্যাঁ। সংসার সীমান্তে। মানে আমি বলি ১ম, কারণ আশার আলো যেটা করেছিলাম, ওটা ছবি করছি না একে কি বলে কিছুই জানি না। রোমান্টিক গান-ফান ছিল, ঐরকম করে দিয়েছি, ২-৪ টে কথা বলেছি, আশার আলো মুছে গেছে, আমার কিছু মনেও নেই। এত বড় ডিরেক্টর নয় সে। এই তরুণ মজুমদারের হাতে পড়ে উনি এত সুন্দরভাবে কাজটা করালেন সংসার সীমান্তে, দেখে সত্যজিৎ রায় পর্যন্ত বলেছিলেন যে, "আরে তনু, এই মেয়েটিকে কোথা থেকে আনলে? এই তো দারুণ করেছে।" আমার আর সন্তু মুখার্জি উঠলেন ওই ছবি থেকেই। উনিও করেছিলেন, ২ টো সিন করেছিলেন। ২ টো সিনেই হাততালি নিয়ে বেরিয়ে গেছেন। তারপরে তো উনি হিরো হন। আ ওই জন্যই বলছি। ওটার মানে কি যেটা আপনি বললেন গানটা গাইলেন? মানে এখন তো কলকাতার বাবু, আচ্ছা। কলকাতার বাবু, তুই নামুতে কইথিলু, মানে তুই আমাকে বলেছিলি, করিব কনিয়া, শঙ্খা দেবু সিঁদুর দেবো, মানে তোমাকে আমি বিয়ে করব, আচ্ছা। ভালোবাসি। হ্যাঁ, এই এইটা নিয়েই গল্প। মানে এটা, এটা উড়িয়া ভাষা না? মানে এটা উড়িয়া উড়িয়া। ভাষা। হ্যাঁ, হ্যাঁ, এইটা উড়িয়া। তো সেটা সংসার সীমান্তে হলো, গেল, হ্যাঁ। সুপারহিট হয়ে গেল। তারপরে তরুণ মজুমদার অ্যানাউন্স করলেন ২য় ছবি, আচ্ছা। খেলার পুতুল। খেলা। ছবিটা পারলে যেখান থেকে হোক দেখে নিও ছবিটা। ওটা বললে দেখাবে। ওটা দেখায় সবাই, আচ্ছা। অনেকেই দেখেছে।
ইয়েতেও দেখায়, জি5-এও দেখায়, হুম, হুম। খেলার পুতুল। খেলার পুতুল। ওখানেও সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রায়, আর আমি আর আমার বর হচ্ছে অনুপ কুমার। আচ্ছা। অনুপ কুমারকে জানো তো? হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, মানে অত বড় উম অনুপ কুমার, রবি ঘোষ, হ্যাঁ, মানে এরা জন্মাবে না। হ্যাঁ। হুম। লেজেন্ডস। তো সেই অনুপ কুমার, মানে আমার থেকে বয়সে বড় ছেলেটা, তনুদা ডেকে বললেন যে আপনার এইরকম চরিত্র। সন্ধ্যা রায় আমার ননদ, আর সৌমিত্রদা হচ্ছে সন্ধ্যা রায়ের বর, কিন্তু উনি জমিদার। আচ্ছা, সন্ধ্যা রায়কে দেখে ভালো লেগে গেছিল, বিয়ে করে নিয়ে গেছিল, কিন্তু জমিদার বাড়ি কেউ ওকে মেনে নেয়নি, ওকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তখনই ভাইয়ের সংসারে, ভাই একা থাকে, অনুপ কুমারের বাড়িতে গ্রাম বাংলায় চলে আসে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু খাবার জোটে না এমন পরিস্থিতি। তা অনুপ কুমার কিছু রোজগারপাতি কিছু করে না, শুধু অসভ্যতা করে বেড়ায় গ্রামে। এর পেছনে লাগে, ওর পেছনে লাগে, এর গাছ থেকে পেয়ারা পাড়ে, ওর গাছ থেকে সব মেয়েদের পেছনে লাগে। কিন্তু আমার যে চরিত্রটা, এ ওর ওপরে যায়। সে গেছো মেয়ে বলে না? হুম, হ্যাঁ, যে প্রচণ্ড গেছো। এ ছেলে-টেলে ওইসব মানে না। ওর যা মনে হয় ও বলে, এবং অনুপ কুমারের সঙ্গে হাতাহাতিও হয়। হ্যাঁ? পেয়ারা পাড়তে গিয়ে ও ওটা পেড়ে নিল। হুম, ওকে ইয়ে করে হুম। আরকি, হ্যাঁ? তো এই সন্ধ্যা রায় এটা দেখতে পেয়ে, সন্ধ্যা রায় ভাবে যে ভাইটা তো মানুষ হলো না, এইভাবে চলছে, এই মেয়েটা সঙ্গে যদি বিয়ে দিই, একে টাইট দিতে পারবে। তখনই আমার সঙ্গে অনুপ কুমারের বিয়ে বিয়ে। দেয় সন্ধ্যা রায়। হ্যাঁ? আচ্ছা। বিয়ে দিলে, বিয়ের পরে আমি তখন তো কিছু জানি না। আমি তো গ্রামের মেয়েরা যেমন হয়, হুম, যতই গেছো হই, যাই হই, হ্যাঁ? আর রিয়েলি আমার তখন 18 বছর বয়স। আমি তখনও কোনো প্রেম করিনি। ছেলে-মেয়ের কোনো রোমান্সের ব্যাপার বুঝি না। এখনকারের মেয়েরা বুঝে গেছে সব। হুম। আমাদের সময় বুঝতো না। আর আমি তো বিশেষ করে আমি বুঝিইনি। এবার তনুদা ফুলশয্যার রাত্রি অনুপ কুমার খাটের ওপরে শুয়ে পা নাড়াচ্ছেন। কতগুলো মেয়ে আমার মালা-টালা দিয়ে, মুকুট-টুকুট দিয়ে, বিয়ের পরে যেমন হয়, তা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আমি ডাসা বন্ধ করে দিলাম। দিয়ে ক্রেনের ওপরে ক্যামেরা, শক্তি বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ক্যামেরাম্যান। আচ্ছা। ক্রেনের ওপরে ক্যামেরা। আমি হেঁটে, হেঁটে আসবো। তনুদা ক্রেন থেকে বললেন, "আপনি এসে অনুপ যে শুয়ে পা নাড়াচ্ছে, ওই জায়গাটা খাটের একদম সঙ্গে লাগিয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে অনুপ কুমারের দিকে তাকিয়ে থাকবেন। এখানে আমি কাটবো শটটা।" হলো। আমি শটটা দিলাম। ওকে বলে ক্রেন থেকে উনি নেমে এলেন। বললেন, "এবারে ক্লোজ শট।" তারপরেই আমার মুখের দিকে তাকিয়ে বললেন যে, "ও, আপনি তো ক্লোজ শট মানে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনি একটু আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লোজ শট হচ্ছে আপনার এইটুকু নেবে শুধু। মেইনলি চোখ আর মুখের সব মাসেলগুলো আর ঠোঁটের কাজ। তো আমি কতগুলো ডায়ালগ বলবো, যে ডায়ালগগুলোর সঙ্গে আপনাকে ওই এক্সপ্রেশনটা দিতে হবে। শুধু আপনার মুখটা থাকবে।" হুম, তার মানে কি ডায়ালগ? যে আমি বলবো ওপর থেকে যে, "এই লোকটা বদমাস, আমার সঙ্গে মারামারি করতো, আমাকে মারতো, হ্যাঁ? অসভ্য একটা লোকের সঙ্গে বাবা আমাকে বিয়ে দিয়েছে।" হুম, তারপরেই একটু থেমে, "সারা রাত এই লোকটার সঙ্গে শুতে হবে আমাকে? ইহ! হে ভগবান!" ভাবছি। এর পরেরটা কঠিন। বলছে, "তারপরেই লোকটা পা নাড়াচ্ছে, কোনো ইয়ে নেই, চ্যাদ-ব্যাদ নেই। হুম, ও বিয়ে করেছে, ওর বউ এসে দাঁড়িয়েছে, ওইসব কিছু নেই।" তারপরেই আমার এক্সপ্রেশন, কোথায় তবুও যেন মেয়ে তো, হ্যাঁ, শুতে তো হবেই। কারণ সবাই তো স্বামী স্ত্রী বলে এক বিছানায় শোয়। আমাকে তো থাকতে হবে। এই প্রথম আপনার একটা রোম্যান্সের লুকস, তার মধ্যে একটু ভালোও লাগছে। ভবিষ্যতে আমার বাচ্চাও হবে, আমি বাচ্চার মা হব। এইগুলো আপনার চোখে, ঠোঁটে, মাসেলে আমি চাই। তখন আমি ভাবলাম, হে ভগবান! সবটা ঠিক আছে,
কিন্তু আমি রোমান্সের লুক কি করে দেবো? আমি তো জানি না ওটা কি করে দেয়। বাচ্চা-টাচ্চা হওয়া নয় সে ঠিক আছে, করে দিলাম। কিন্তু আমি তো রোমান্সের লুক তখন আমি বললাম যে, "আমাকে একটু আপনি দেখিয়ে দেবেন?" বলল, "আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি।" বলে উনি দেখালেন। বিশ্বাস করো, আচ্ছা তোমার নামটা আমি মনে করতে পারছি না। এই শাহী বাংলার সমস্ত দর্শকদের বলছি, আপনারা শুনুন। আমি কিন্তু সেই আমার গুরুর কাছ থেকে শিক্ষাটা পেয়েছিলাম বলে আজও এই বয়সেও আজকে আপনাদের সামনে এসে এই কথাগুলো বলছি। আচ্ছা ম্যাম। সেই যে আমাকে শিক্ষা দিয়েছিলেন, বলে না, গুরু যদি ঠিক হয় তাহলে কিন্তু তার সবকিছু হয়। হ্যাঁ, একদম। তো হয়তো দেরি হয়, কিন্তু তিনি নেই, তিনি ওপরে চলে গেছেন। তার শিক্ষাটা আমার মধ্যে রয়ে গেছে। তখনকারের ডিরেক্টরের মতন এখন হবে না, কেউ হবে না। এই এত বছর স্ট্রাগল করে, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আমার হিট হিট ছবি এসছে। হরনাথ চক্রবর্তী ভালো ডিরেক্টর, স্বপন সাহা ভালো ডিরেক্টর, বীরেশ চ্যাটার্জি ভালো ডিরেক্টর, সুজিত গুহ ভালো ডিরেক্টর, এটাও চলে গেছে। আচ্ছা ম্যাম, আপনি যেমন এই আহ, জিদ্দা, বুম্বাদা এদের সাথে আপনি অসংখ্য ছবি করেছেন। হ্যাঁ, তো আপনার এদের সাথে এখন দেখা হয়, কথা হয় বা এই তো কিছু? কালকেই তো দেখা হলো, কত জড়িয়ে আমার গালটিতে আদর হ্যাঁ, করলো। হ্যাঁ, আমি ভিডিও দেখলাম, আপনি হ্যাঁ, ছবি টবি নিয়ে কাজ নিয়ে যে আমরা একসাথে আবার হ্যাঁ, একটা ছবি করি। ওই তো ইয়ে আমাদের আর্টিস্ট ফোরামের বয়স্কদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বুম্বাদার সাথে আপনাকে দেখলাম। হ্যাঁ, ওই তো তাই তো তো শ্বশুর বলছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2 দেখতে পাবো নাকি তাহলে? সেটা হয়তো হবে না। বুম্বা এখন চাইছে প্রতিবাদ 2 করতে। প্রতিবাদ 2। তারপরে বাহ, হ্যাঁ, বাহ, বাহ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর করবে না। ওটা না করাই ভালো। ও প্রতিবাদ তো সুপারহিট হয়েছিল। সুপারহিট ছবি, হ্যাঁ। হুম, ও শুনলাম কাল হরদা আমার সঙ্গেই ফিরলেন। আচ্ছা। তো হরদা বললেন যে, "ভাবা হচ্ছে এটা। এখনো ফাইনাল নয়।" আমি শুধু এইটুকুই বলব, ১০০ ছবি করেছি বুম্বার সঙ্গে আমি। আচ্ছা। কখনো ভালো মা, আর বেশিরভাগটাই বদমাস শাশুড়ি, এই করেছি। ভালো চরিত্রও করেছি, খারাপ চরিত্রও করেছি। বুম্বার সঙ্গে আমার বন্ডিং আমার মনে হয় না আর কোনো শিল্পীর এটা আছে। ঋতুপর্ণার যেমন হিরোইন হিসেবে ওদের বন্ডিংটা খুবই সুন্দর, হিরো হিরোইন, তেমনি মায়ের বা শাশুড়ির চরিত্রে আমার সঙ্গে বুম্বার এই বন্ডিং আমি জানি না আর কারণ আছে কিনা। তবে বুম্বার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, এবং এখন আমার মধ্যে এমন হয়েছে যে আমি জানি বুম্বা কোথায় তাকাবে আর কিভাবে বলবে। বুম্বা আ মানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলছেন আপনি। হ্যাঁ, অনেকে এটা এই নামটাও কিন্তু ভাবতেই জানে পারি না। মানে অনেকেও না, ভাবে যে না। বুম্বাদাটাকে, আমিও যেমন ১ম এ এসেছিলাম তারা বলল বুম্বাটা কে আবার? যে একটা ওকে সবাই বুম্বাদাই বলে। তো বুম্বাদা আমাদের এখন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি, পুরো হ্যাঁ, পদ্মশ্রী পেয়েছে। ওর পাওয়া উচিত। ও যা স্ট্রাগল করেছে। হ্যাঁ। আর ওই যে বললাম উম আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ। শ্বশুরবাড়ি জিন্দাবাদে প্রচণ্ডভাবে সবাই বেঁকে বসেছিল। জামাই রাজা হয়েছিল। হেমা মালিনী ওই রোল করেছিল। অনিল হুম, কাপুর আর মাধুরী দীক্ষিত। হ্যাঁ। ছবিটা চলেনি বেশি। সেই হেমা মালিনীর রোল তোমরা অনামিকা সাহাকে নিচ্ছ? ওই গ্ল্যামার কোথা থেকে আসবে? গ্ল্যামার মিন্স রং ফর্সা না। হ্যাঁ, এই হেমা মালিনী অত সুন্দরী, মাথা এদের দুজনেরই খারাপ হয়ে গেছে। তারপরে অনেক মিটিং ফিটিং করে, অনেক কিছু করে প্রডিউসাররা বসে, ওরা তো কিছু জানে না, ওদের প্রথম ছবি। বাচ্চা দুটো ছেলে এলো, মণি আর শ্রীকান্ত। হ্যাঁ, সেই আজ ভেঙ্কটেশ আজ কোথায়? বড়, হ্যাঁ, তো হ্যাঁ। আমি বসে আছি, তার সামনে এডিটার বলছে, "না, না, 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 এই ভুলটা করিস না, হর। অনামিকা সাহার ওই গ্ল্যামার তুই কোথায় পাবি?" অনেকক্ষণ বুম্বা চুপ করে বসে রইল। থাকার পরে উঠে দাঁড়িয়ে বলল, "না, অনামিকা দিই করবে ওই রোল। কারণ গ্ল্যামারই সব হয় না। তাহলে জামাই রাজা চলল না কেন? অভিনয় দিয়ে কি করা যায় সেটা অনামিকা দি দেখিয়ে দেবে।"
আমরা যেমন তিনটে জিনিস আপনার ব্যাপারে মানে ছবির ক্ষেত্রে আমরা কোনোদিনও বলতে পারি না, তিনটে জিনিস, বাকি সবগুলোই তো সুপারহিট গেছে। যেমন প্রথমটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, হুম, এটা। হুম, দ্বিতীয় হচ্ছে আপনার বিন্দু মাসি, হুম, হাতক ছবিটা। হুম। আর ৩ নম্বর হচ্ছে আপনার বেদের মেয়ে জ্যোৎস্না। ঠিক আছে? ওটা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্নার আগে পর্যন্ত, বিয়ের পরে 84-এ আমার বিয়ে হলো, 86-এ আমার মেয়ে হলো। আমার 6 বছর আমার শ্বশুরমশাই আমায় কাজ করতে দেয়নি। দেয়নি মানে বেদের মেয়ে জ্যোৎস্নার পরে? না, বেদের মেয়ে জ্যোৎস্না থেকে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়। আচ্ছা। আমি এই ছবিটা কি করে হলো? মানে ওরা তো মনে হয় বাংলাদেশে ছিল না তারা? তাহলে ঘটনাটা একটু হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ। আমি এই যে 10 জন বম্বের হিরোইন এসছে, মন্দাকিনী, জুহি চাওলা, ফারহা, বিজয়তা পণ্ডিত, এই যে বোম্বার সঙ্গে সব ছবি হিট। প্রসেনজিৎ চ্যাটার্জি হলো কোন ছবি থেকে? হলো তো বিজয়তা পণ্ডিতের সঙ্গে অমর সঙ্গী ছবি থেকে। হুম, হ্যাঁ, হুম। সুপার হিট হয়েছিল। তো এইগুলো প্রসেনজিতের সঙ্গে আমি চরিত্র যেখানে করিনি সেখানে আমার গলাটা থেকেছে, হ্যাঁ। যেখানে চরিত্র করেছি সেখানে তো আমি নিজে সশরীরে থেকেছি। তো এই 10খানা হিরোইনের ডাবিং কিন্তু আমি করেছি, হুম। ওদের একটা হাও নেই। হ্যাঁ, তো সব ছবিতে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে দেখো তোমার গলাটা ভালো, আমি রেডিওর খুব নাটক করতাম, তুমি রেডিওর নাটকটা করো, কিন্তু ছবিটা আর করো না। তো আমার বাবা বললেন যে উনি যখন চাইছেন না, উকিল মানুষ, তাহলে করার দরকার নেই। আমার বন্ধ হয়ে গেল, আমি বদ্ধ হয়ে গেলাম। তারপরে মেয়ের যখন 2.5 বছর বয়স হয়ে গেছে, তখন আর আমার ভালো লাগছে না। আয়ার কাছে মেয়ে থাকে, আমার ভেতরটা ফেটে যাচ্ছে যে আমি কবে আবার অভিনয় করব। এই সময় চিরঞ্জিতের সঙ্গে একটা নাটক করতে বাইরে গেছিলাম, ওকে কথাটা বললাম। ও তখন আমাকে সঙ্গে সঙ্গে বলল, অনামিকা তুমি মোটাসোটা হয়ে যাও, মোটাসোটা হয়ে ক্যারেক্টার রোলে ঢুকে যাও। আমার বিশ্বাস তুমি যদি ক্যারেক্টার রোল করো, মা, শাশুড়ি, বৌদি, কাকিমা, এই ধরনের রোল করে যদি ক্যারেক্টার রোল, আমার মনে হয় বাংলায় তুমি একটা জায়গা করে নিতে পারবে। আমি বললাম কী করে মোটা হব? বললো দুপুরবেলা ফেনা ভাত খাবে আর রাত্রিবেলা পান্তা ভাত খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে একদম। আর এক্সারসাইজ বেল্ট বাঁধতে দিয়েছে তোমায় কোমরে, বেল্টটা বাঁধবে না আর এক্সারসাইজও করবে না। বেদের মেয়ে জ্যোৎস্না ছবি নিয়ে আপনি ওই যখন কাজ শুট করি আমার সেকেন্ড ইনিংস বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে আবার আমি ফিরে এসেছি। বাংলাদেশে তো আপনার প্রচুর ফ্যান বেস তাহলে। প্রচণ্ড, আমি 2 বার গেছি ঢাকায় করতে। কেন গেছি, কিভাবে গেছি সেইটুকু একটু তোমাকে হ্যাঁ, শর্টে হ্যাঁ, হ্যাঁ। বলি। দর্শকরা শুনেছেন হয়তো আগে। আমি ওই ডাবিং করতাম সব বম্বের হিরোইনদের। ডাবিং করতে করতে লাঞ্চ ব্রেক দিয়েছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি NT1 স্টুডিওয়ে। ফর্সা সুন্দর দেখতে একটা ছেলে, বিজয় খেমকা তার নাম, ও প্রডিউসার ছিল। ওকে। ও আমাকে দেখতে পেয়ে, ও দিদি বিয়ে করে চলে গেলেন, বাচ্চা হয়েছে, আপনি কি আর অভিনয় করবেন না, আপনি কি আর আসবেন না? বলতে আমি মুখটা নিচু করে আমি দেখছি, ভাবছি। তখন আমাকে বলছে, দিদি বাংলাদেশ থেকে এই ভদ্রলোকরা এসছেন, তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে, আমি ডাকবো? আমি বললাম, হ্যাঁ ডাকো। এইবার এলেন, এসে যিনি একটু লম্বা চড়া কালো মতন ভদ্রলোক, তিনি এসে বললেন, সবাই হাত জোড় করলো, নমস্কার দিদি, আমরা ঢাকা থেকে আইছি, তো এই আনে একখান বাংলা ছবি করুন। তো দূর থেকে আপনারে দেখা মনে হইতেছে যে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা আপনি যদি করেন দিদি, হাঁটায় যাবেন। আমি ওই দূর থেকে দেখা বিজয়কে বললাম, আপনার সঙ্গে আলাপ করতে আইলাম, আপনি করবেন দিদি? আমি তখন সমস্যায় পড়ে গেছি, শ্বশুরমশাইয়ের পারমিশন ছাড়া তো আমি যেতে পারবো না। তখন আমি বললাম, ঠিক আছে, আপনারা কালকে সকালে আমার বাড়িতে আসুন, আমি করবো কি করবো না বলে দেবো। বিজয়কে বললাম, বিজয় তুমি নিয়ে এস ওনাদের। সকালবেলা যথারীতি এত বড় মিষ্টির বাক্স, কারণ বাংলাদেশের লোকেদের মন অনেক বড় হয় আর ভীষণ খাওয়াতে ভালোবাসে। হুম, হুম, তো হ্যাঁ। একেবারে এত বড় প্যাকেটে মিষ্টি ফিষ্টি নিয়ে আমার বাড়িতে ঢুকেছে। ঢুকে বলছে যে
এর মধ্যে আমার শ্বশুরমশাই উকিল, ওনার মক্কেল নিয়ে উনি কথা বলছেন। দুবার গিয়ে এবার মক্কেল যেই বেরিয়ে গেছে আমি দৌড়ে গিয়ে বললাম, "বাবা আপনার সঙ্গে ওই কজন লোক এসছে বাংলাদেশ থেকে, একটু কথা বলতে চায়।" বলল, "হ্যাঁ, পাঠাও।" গেছে। গিয়ে যথারীতি ওনারা বলেছেন, "আমরা একটা ছবি করব এরকম। তা একটা চরিত্রে ওনাকে আমাদের দরকার। তা আপনার পারমিশন ছাড়া তো উনি করবেন না। তাই জিজ্ঞেস করতে এসেছি, আপনি যদি পারমিশন দেন।" তখন আমার শ্বশুরমশাই বললেন যে, "ওকে কি বাংলাদেশ যেতে হবে?" তখন উনার, "না, না, পুরো ছবিটাই আমরা কলকাতায় করব।" হুম। তখন শুনে আর আমি তো কেঁদে চলেছি, ঠাকুরকে ডেকে চলেছি, যেন ও হ্যাঁ করেন, যেন হ্যাঁ করেন, এরকম করছি। হঠাৎ বলে ফেললেন, "ঠিক আছে, করুক।" আমার তো কি অবস্থা হলো! ওনারা বললেন যে, "আমাদের প্রোডাকশনের লোক আপনাকে এসে সমস্ত ডেট ফেট সব দিয়ে যাবে, সব ঠিক কিছু হবে।" এইবার আমি সেই শুটিং করলাম। আমাকে সবাই বলতে লাগলো, "এই কেউ বলছে অনামিকাদি, কেউ বলছে অনামিকা, তোমাকে কি খেতে দেয় না? তুমি এই এই যাত্রা ছবি করবে, যাচ্ছ বাংলাদেশের, এই ছবি তো যাত্রা হবে। তুমি কি খেতে পাচ্ছিলে না?" আমি চুপ করে শুনে গেছি। তারপরে ওর মধ্যে চিরঞ্জিত ছিল আর আমাদের অঞ্জু ঘোষ, হ্যাঁ, অঞ্জু হিরোইন। ঘোষ। হ্যাঁ, সে তো কথা হয়? হ্যাঁ, ও কোথায় আছে তাও জানি না। শুনেছি যে ও সল্ট লেকে একটা ফ্ল্যাট নিয়ে আছে। তবে ওর একদিন একটা ছবি দেখলাম, চেহারা-ফেহারা সব ভেঙে চুরে, ভেঙে গেছে। হ্যাঁ, তো জানি না, আমার সঙ্গে আর দেখা হয়নি। এই অঞ্জু ঘোষ হিরোইন এবং ওই ছবি করে যখন ইতিহাস, এটা কি জানো? যে 'বেদের মেয়ে জ্যোৎস্নার' রেকর্ড এখনো কোনো এখন অব্দি বাংলা কেউ না, ছবি জানি, জানি। এখন অব্দি কেউ ভাঙতে পারেনি। ভাঙতে পারেনি। প্রডিউসার বস্তায়, বস্তায় করে টাকা নিয়ে গিয়ে বিজয় খেমকা লাইনই ছেড়ে দিল। ইভেন আমি একটা ইন্টারভিউ শুনলাম একজন ডিরেক্টর নাকি এই ছবি থেকে টাকা ইনকাম করে ৬ তলা হ্যাঁ, বিল্ডিং বানিয়েছে। সবাই এই ছবিতে যারা কাজ করেছে এবং এরকম ঘটনা বাংলা ছবিতে আজও পর্যন্ত হয়নি। না। আনন্দবাজার খুললেই তখন দেখা যেত। এটা রি-রিলিজ যদি হয় আবার রিলিজ করে করল তবু না, আমাদের আবার শ্বশুরবাড়ি ইনকাম হবে। জিন্দাবাদ যেমন করলো, হুম। একমাত্র বম্বেতে শাহরুখ খান করেছে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। হুম। ও ২৫ বছর পূর্ণ হলেও ওটার মতো করেছে। বেদের মেয়ে জ্যোৎস্না হওয়া আবার উচিত ছিল। হ্যাঁ, আবার এই বুম্বা করলো এইবার শ্বশুরবাড়ি হুম, জিন্দাবাদ। হুম, হুম। ২৫ বছর পূর্ণ হলো। তখনই আপনাদেরকে একসাথে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আমি বলছি বেদের মেয়ে জ্যোৎস্না করার লোক নেই না? হুম। কে করবে? এখানে তো বুম্বা মেন। সে বলে সে এমন একটা জায়গায় এখন এসেছে, প্রোডিউসার এবং বুম্বা মিলে এটা করল। রিলিজ হুম, দিল। হুম, হুম। আজকে তুমি ভাবতে পারো আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাংলার ঘরে, ঘরে যারা বিয়ে করছে যেন মানে দর্শকরা জানেনি ওনাদের আর কি বলবো। মানে বর বিয়ে করতে আসছে, বিয়ে করতে এসে গাড়িটা সব করে দৌড়ে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। বর নামছে ধুতি পাঞ্জাবি পরে, পাটাকে রাখলো আর চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ। কারেক্ট, একদম কারেক্ট, ওই কারেক্ট। করতে, করতে মেয়ের কাছে পর্যন্ত গেল, এই একটা গান গান। চলল। এই গান। কি এখনো মানে চলে। ভাবা যায়, আমার এখনো লোম দাঁড়িয়ে যায়। মানে এখনো সে সারা মুখে, মুখে হ্যাঁ। সমস্ত জায়গায় তাই। আমি যে স্টেজে উঠি যখন আমি মাচা করি, হ্যাঁ। মানে ফাংশনে যাই, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, মানে কোথায় না যাই আমি। তো গেলেই আমি যখন উঠি ওই সিঁড়ি দিয়ে স্টেজে, ব্যান্ডে বাজাবেই চোখ তুলে দেখো না কে এসেছে। হুম। তখন আর মনে থাকে না আমার। আমি তো নাচতে, নাচতে ঢুকে যাই। আর তারপরে ওই রিঅ্যাকশন দিই যে বেরিয়ে যাও ওই করে। হ্যাঁ। মানে প্রত্যেকটা জায়গায় তাই হয়। এখন আপনি কি কাজ করছেন? মানে কোন ছবি আসছে কি? হ্যাঁ, এখন ওই যে বললাম যে অনেক দিন অপেক্ষা করার পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমার জীবন ফিরিয়ে দিল হ্যাঁ। এবং এখনো আমি সব জায়গায় থ্যাঙ্কস জানাই। আমার গডফাদার বলি হরনাথ চক্রবর্তী, আর আমার কি বলবো, আমার গুরু বলি প্রসেনজিৎ চ্যাটার্জি। ও যদি তখন জোর দিয়ে না বলতো যে না, অভিনয় দিয়ে কি করা যায় সেটা অনামিকা সাহা করিয়ে দেখিয়ে দেবে, তো সেই জন্যই আমি
ওইটা করতে পেরেছিলাম। কাজে এই দুজনের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। এইবার ছবি করছি, অনেক ছবি করছি, কাজ করছি। কিন্তু সবসময় মনের মধ্যে হয় যে উইন্ডোজ এত ভালো, ভালো ছবি করে, হুম, কি সুন্দর আমায় কেন নেয় না একদিনও? তো উইন্ডোজের প্রিমিয়ার হলেই নতুন ছবি ও নেমন্তন্ন করে ওর হুম। ঘর থেকে আমাকে। আমি যাই, শিবপ্রসাদ আর হ্যাঁ, নন্দিতা রয়। শিবপ্রসাদ আর নন্দিতা রায়। হ্যাঁ। আমি যাইও। এই আমার বস বলে রাখি গুলজারের যেটা হলো, হুম, হুম। ওই ছবিটা দেখে বেরোনোর সময় শিবুকে বললাম, "আমি আর আসবো না। তুমি আমায় নেমন্তন্ন করো না। এই উইন্ডোজের ঘরে আমি কাজ না করা পর্যন্ত আমি সত্যি, সত্যি আর আসবো না ডাকে।" বলে গেছি, ওমা ২ মাস ২.৫ মাস হবে বাদে হঠাৎ উইন্ডোজ থেকে আমার কাছে ফোন কল। কি হলো আমি শর্টে বলছি, ভানুপ্রিয়া ভূতের হোটেল বলে ভূতের একটা হোটেল, হ্যাঁ। ছবি হলো। সেই ছবিটা এইরকম ব্লকবাস্টার হয়নি। যে কোনো কারণেই হোক। গল্পটা খুব নতুনত্ব ছিল এবং জিনিয়া সেন, আমি হ্যাঁ। ওকে বলি জিনিয়াস। এত সুন্দর লেখে, স্ক্রিপ্ট লেখে। লেখে। হ্যাঁ। ও কিন্তু শিবপ্রসাদের ওয়াইফ। ওয়াইফ, হ্যাঁ, হ্যাঁ। জানি, জানি এটা। তো এই ও ভানুপ্রিয়া ভূতের হোটেল আমরা ১.৫ মাস ধরে লাভালোলেগাঁও আউটডোর করেছি, কলকাতায় করেছি। মানে অসম্ভব প্রচুর ৩০ জনা শিল্পী পুরো, হ্যাঁ? কে ছিল না? তো এই করে ওদের খুব ভালো লাগলো। কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁত রইলো। যে শিবপ্রসাদ নন্দিতার ডিরেকশনে তো আমি কাজ করতে পারলাম না। কারণ ওরা কি করে, ওর ভাগনা আরকি অরিত্র মুখার্জি, অরিত্র, হ্যাঁ। ও অনেক ছবি করে। কিন্তু ওই মাঝে, মাঝে উইন্ডোজের ঘর থেকে ও ছবি করে। তো ভানুপ্রিয়া ও ডিরেকশন দিয়েছিল। আমি ভাবলাম শিবু নন্দিতা ডিরেকশনে আমাকে নেবে না। এই ভাবতে না ভাবতেই কল হলো ফুলপিসি এডওয়ার্ড। এডওয়ার্ড। এইবার স্ক্রিপ্ট পড়ানোর আগের দিন ফোন করে বলল, "দিদি ১১টার সময় আসবে।" আমি গিয়ে অফিস ঘরে, আমার বাড়ি থেকে ১০ মিনিটও লাগে না গাড়িতে, ৭ মিনিট লাগে। তো গিয়ে এবারে তাকিয়ে দেখি আ অর্জুন চক্রবর্তী ২২ বছর পরে এই ছবিতে হুম, অভিনয় করেছে। রাইমা সেন, সে তো বম্বেতেই থাকে, বাংলা হুম, ছবি তো করতো না। রাইমা সেন, তারপরে শ্যামপ্তি বলে একটি নতুন মেয়ে, হুম, দারুণ করেছে, দারুণ নাম হয়েছে এই ছবিতে। আর সোহিনী সেনগুপ্ত, হুম, হ্যাঁ? যার বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যার মা স্বাতিলেখা সেনগুপ্ত, হুম, যাকে নিয়ে ১ম ছবি করে সুপার হিট হয়েছিল হুম, বেলা শেষে, হুম, হ্যাঁ? হুম, ওই ছবি দিয়েই এই উইন্ডোজের যাত্রা। হুম, সৌমিত্র চ্যাটার্জি আর স্বাতিলেখা। হুম, তো এই এদের দেখে না স্ক্রিপ্টটা পড়া হলো, কিন্তু আমার কোন চরিত্র আমি বুঝতে পারলাম না। হুম। তারপরে যখন আমি জিজ্ঞেস করলাম আমার কোন চরিত্র, বলল, "আরে তোমার তো ওই হাসি, হাসি চরিত্র। যে জমিদার বাড়িতে একমাত্র উনিই বেঁচে আছেন। আর ওনার সৎ ছেলে এখন রাজা।" হুম, এইটুকু শুধু বললেন। তারপরেই ডেট দিল আমাকে ফেব্রুয়ারি মাসের, আমরা মহিষাদল রাজবাড়ি, মেদিনীপুর। অসম্ভব ভালো রাজবাড়ি, মানে টুরিস্টরা যায় ওই রাজবাড়ি দেখতে। হুম। সেইটা ২০ দিনের জন্য ওরা বুক করেছিল। ২০ দিনে ছবি কমপ্লিট করে চলে আসে। তার মধ্যে আমার বোধহয় ওই ১২-১৩ দিন এরকম ছিল। আমি পুরো কাজ করে চলে এলাম। তারপরেই ২ মাসের মধ্যে তার ডাবিং, তার সমস্ত কাজকর্ম করে ছবি রিলিজ হলো। আপনি দিনের কথা বললেন। তো এই আগে কতদিন লাগতো একটা ছবি কমপ্লিট হতে মোটামুটি? আগে, হ্যাঁ, আগে অনেক আপনার টাইম। বেশি লাগতো। ৪০ দিন, ৪২ দিন, এর কমে একটা ছবি হতো না। আমাদের বাংলা ছবি? হ্যাঁ? বাংলা বাংলা ছবি। ছবি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এবার আপনি যখন এই যে নতুন অভিনেতাদের সাথে যখন আপনি কাজ করছেন, তখন কি অভিজ্ঞতা দেখছেন যে নতুন আ আ ছেলেমেয়েরা এই কাজ করছে তাদের মধ্যে তাদের ব্যবহারটা কেমন? বা কিছু ডেভেলপ করা উচিত নাকি তারা কেমন? এই না, এক্সপেরিয়েন্স আমি গুলো কেমন নতুনদের দেখছেন? মধ্যে তো কাজ করছি না, সবাই না, না পুরনো। আপনার সাথে ওইটা নয়। মানে যেমন ধরুন আপনি একটি মেয়ের কথা বললেন যে এডওয়ার্ড এ ছিল সমাপ্তি। সমাপ্তি, হ্যাঁ, হ্যাঁ। যেমন এরা যখন অসম্ভব আসছে। ভালো, অসম্ভব, মানে মেয়েটা তৈরি হয়ে এসছে। আচ্ছা। ও সিরিয়ালের হিরোইন করতো। ওর বড় তো সিরিয়ালের হিরো।
হুম, হ্যাঁ? কাজেই ও কিন্তু তৈরি হয়ে এসছিল এবং ওই চরিত্রটা ওকে এত সুন্দর মানিয়ে গেছে। ওর বয়স, ওর চেহারা। দেখো, ও একটা জিনিস ১ম এই আমি বলেছিলাম না যে তরুণ মজুমদার আমাকে দেখিয়েছিলেন বলে আজও গুরু পেয়েছিলাম বলেই হুম, আজও আমি টিকে আছি। হুম, গুরু দরকার। হুম, এখনকারের ছেলেমেয়েরা গুরু পাচ্ছে না। এই বাংলা ছবিতে গুরু আমার এত বছর পরে মনে হলো উইন্ডোজে যে কাজ করবে সে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। কারণ এত ডিসিপ্লিনড, এত কি বলবো? মানে শিবপ্রসাদ, নন্দিতা রায়ের কথা বলতে গেলে ভোর হয়ে যাবে। ওরা যে কি অসাধারণ! মানে কি সুন্দরভাবে যার মধ্যে নেই তারটাও সে বার করে নেয়। আচ্ছা। সেটা ওদের। দেবদার সাথে কথাবার্তা হয় বা না, দেবের সঙ্গে আমি একটা ছবি করেছিলাম ওরই হাউস থেকে। আ হইচই আনলিমিটেড। হুম, তাতে একটা চরিত্রে আমাকে ও নিয়েছিল। জানি না কিভাবে নিল, কে বলল। খুব সুন্দর ব্যবহার ছিল তখন। হুম, এত আমাকে সম্মান করেছে, এত এয়ারপোর্টের ওপরে ইয়েতে আমরা বসে আছি সেই শট, সেই সব জায়গায়। তখন দেবকে দেখে তো এয়ারপোর্টের সমস্ত ধরছে। কিন্তু কি সুন্দরভাবে ম্যানেজ করে সবকিছু করেছিল। তো হইচই আনলিমিটেড ওই পূজা বম্বের হিরোইন করেছিল। হুম, যে কোনো কারণেই হোক, ভালো, ভালো শিল্পী ছিল। শাশ্বত, খরাজ মুখার্জি সব ছিল। কিন্তু ছবিটা সেরকম চলেনি। হুম। হুম? তারপর তো সবই গন্ডগোল হয়ে গেল। দেব চলে গেল রাজনীতিতে। তারপরে তো দেবজিৎ দেব এখন তো দেখছি নেতারা কি বলেন অভিনেতা হ্যাঁ, হয়ে যাচ্ছে, হ্যাঁ। অভিনেতারা নেতা হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিভাবে সেটা দেখছেন? আর হবে না। সেটা তখন অন্য কারণে, কী কারণে আমি জানি না। সবাই হয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা হলো দেব হয়তো কিছুই হলো না তার। দে কিন্তু দেবের একটা জিনিস নষ্ট হয়ে গেছে, যেটা দেবের হাসি দেখে ১ম অনুপ সেনগুপ্ত আমায় বলেছিল, "দিদি ওই ঘরে যে ছেলেটি বসে আছে একটু দেখে আসুন না। কিরম হিরো করা যায়?" তো আমি গেছি, তো ও উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হেসে বলল, "আমার নাম দীপক অধিকারী। হ্যাঁ, আমি অভিনয় করব", এরকম। হেসে ফেলল। আমি এসে অনুপকে বললাম যে, "অনুপ, হাসিটা ভারী সুন্দর এবং আমার মনে হয় হিরো হলে ভালো হবে।" তো সেই দীপক অধিকারী আর দেব, সে ইয়ে কি বলে এমপি। এমপি। হ্যাঁ, এমপি-টেমপি হয়ে অন্যরকম হয়ে টাকা-পয়সা অনেক কিছু জীবনে করে টরে কিন্তু অদ্ভুত সুন্দর ওর ব্যবহারটা। ও কিন্তু কেউ কিন্তু ওকে কিছু মুখ করে কথা বলতে পারবে না। ওর ব্যবহারটাই এত সুন্দর। ও সকলের সঙ্গে যেকোনো খারাপ পরিস্থিতিতে থাকলেও ওর না ব্যবহারটা কিন্তু ওই হাসিমুখ, ওই সকলকে বলা, এটা খুব সুন্দর। কিন্তু আমার সঙ্গে কোনো আর যোগাযোগ নেই ওর পরে। দেখা হলেও ও ২-১ টা মিটিংয়ে দেখা হয়েছে আমার সঙ্গে। কিন্তু ও বোধহয় ভুলে গেছে, চিনতে পারে না। খারাপ লাগে না আপনার? না, এটাই তো জীবন, এটাই জীবন। খারাপ লাগে না। কারণ আ আমাকেও চিনতে পারবে যদি আমি দেখাতে পারি। হুম। কিন্তু আপনি তো অলরেডি সব দেখিয়ে হ্যাঁ, দিয়েছেন সেটাই আমাদেরকে। আমরা দেখিয়ে তো আমার জানি। কাছে সারাক্ষণ আর কি যতদিন দেখাবেন শুটিং আপনি? করেছি, সব তো দেখে ফেলেছি হ্যাঁ, আমরা। যতদিন শুটিং করেছি ওই হইচই আনলিমিটেড, হ্যাঁ, মানে শর্ট হবার পর, "এসো, এখানে বসো।" তখন কি হতো, তখন আর্টিস্টরা কি করতো, সমস্ত আমার কাছ থেকে শুনতো। হুম? তখন মানে একটা লাভেবল পারসন ছিল ও, লাভার বয় হুম, যেটা বলে। হুম, তো ও উম সেটা এখন বিভিন্ন দিক থেকে এত ব্যস্ততার মধ্যে সম্ভব নয়। তবে এখন হয়তোবা ও দেখবে আমার ফুলপিসি ও এডওয়ার্ড। এই ফুলপিসি এডওয়ার্ড ডেফিনিটলি আমার বিশ্বাস ও দেখেছে। তো ওখানে আমি একটা মানে অন্য ধরনের চরিত্র হ্যাঁ, করেছি। সত্যিই মানে শিবু, নন্দিতা রায়কে আমার কি যে ওদেরকে বলবো, ওদের কাছে কাজ করে ওরা আমার একটা উন্নতি করেছে যে আমার আপগ্রেডেশন হয়েছে। হুম।
গ্রেডেশন থেকে আপগ্রেডেশন। তো সেটা ওরা আমাকে করিয়ে দিয়েছে। আর দুঃখের কি হয়, এমন পরিস্থিতি হয়েছে এখন, আমি আর আগে অনেক উল্টোপাল্টা ছবি করতাম। যে ছবিগুলো ছবি হয়, শুটিং হয়, টাকাও পেয়ে যাই, কিন্তু ছবি রিলিজ করে না। হুম। খুব মন খারাপ লাগে। যাহ! এত কষ্ট করে ছবিটা করলাম, এত মন দিয়ে চরিত্রটা করলাম, ছবিই রিলিজ কোথায়? এরকম হতো। তো আমি ঠিক করলাম মনে, মনে না, শিবপ্রসাদ নন্দিতা রায়ের ঘর থেকে আবার ডাক এলে আবার করব। না হলে এই ফাংশন-টাংশন, এই এটা সেটা, উম কিছু ওই যেমন ডান্সের অনুষ্ঠানে জাজ হ্যাঁ, হ্যাঁ। করে নিয়ে যায়, যেমন অ্যাক্টিং শেখানোর জায়গায় নিয়ে যায়। এরকম কিছু, কিছু করব আর আমার মেয়ে তো সর্বক্ষণ, অনেক তো হলো এবার ছাড়ো। কিন্তু আমি উইন্ডোজ ঘর থেকে ডাক না এলে আমি আর করব না। কিন্তু তারপরে ভেবে দেখলাম না, টাকাও তো দরকার। হ্যাঁ, হ্যাঁ, জীবনে তো চলার জন্য। জীবনে চলতে গেলে টাকাও দরকার। এটা সেটা করতে হবে। অ্যাক্টিং ওই করার আমি তাকিয়ে বসে আছি। আবার ১ বছর পরে ডাকবে না ২ বছর পরে ডাকবে, জানি না। তবে যদি আবার ডাকে, আবার ওই মনে পড়ে যাবে পুরনো ডিরেক্টরদের, পুরনো ঘরানা, সেইটা সবকিছু। তুমি ওর অফিসে গেলে দেখবে কম্পিউটার, সব মানুষগুলো না কম্পিউটারের মতন কাজ করে। আচ্ছা। এক সকালবেলা বলে দিয়ে যাবে হুম। যে এইটা চাই আমি। সেটা এসে ঠিক সেইভাবে সেই জায়গায়। কখনো ফাইন্যান্সিয়াল প্রবলেম এর মুখোমুখি হয়েছেন অ্যাক্টিং ক্যারিয়ারে? ১ম দিকে খুব হয়েছি। কারণ সেটা আলাদা চ্যাপ্টার। যদি কখনো তোমার এই শাহী বাংলাতে আবার আমাকে ডাকো, হুম, সেটা অবশ্যই ডাকবো, অবশ্যই ডাকবো। হ্যাঁ, একটা ভিডিওতে তো সে সবকিছু বলা যায় না। হ্যাঁ, কারণ সেটা অনেক ইতিহাস। আমরা বাংলাদেশ থেকে এসে কি হয়েছিল, যখন বাংলাদেশ হলো, মুজিবুর রহমানকে মারা হলো, হুম। সেই সময় আমার বাবা বাংলাদেশে। আমার বাবা খুলনার বিশাল ব্যবসা করত। কোটি, কোটি টাকা তখন সোনালী ব্যাংকে। তো বাবা আসেননি। আমার মা আমাকে নিয়ে, মেয়ে বড় হচ্ছে বলে নিয়ে কলকাতায় চলে আসেন। আ সেটা আলাদা ইতিহাস, অন্য সেটা কোনো শুনবো আবার। হ্যাঁ। আচ্ছা ম্যাম বলছি, আ এখন যে নতুন অভিনেতা অভিনেত্রী হচ্ছে, তাদেরকে কি বলবেন? বা যারা স্ট্রাগল করছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তারা লাইফে এগোতে সুবিধা হয়। এটাই আমাদের শেষ প্রশ্ন। হ্যাঁ, তার আগে দর্শকদের বলি যে আপনারা হচ্ছেন আমাদের, কি বলবো? পেট। পেটকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের চলতে হবে, আমাদের এগোতে হবে। আমরা এইটা করছি, সেটা আপনারা কতখানি কি নেবেন, তার উপরে নির্ভর করছে একেকটা জীবন। তো এই জীবনকে উৎসাহ দেবার দায়িত্ব কিন্তু আপনাদের। যারা এখন আসছে, তারা সত্যিই ভালোবেসে আসছে তো। তাদের এই যে অনেক মায়েরা আমাকে এসে, এইটুকুটুকু বাচ্চা, "দিদি একটু বলে দিন না, ওর ভীষণ ইচ্ছে, ও করবে অভিনয়", এরকম করে। আমি বলি, "না, এখন নয়। পড়াশোনা করুক আগে, ওটা আগে দরকার। শিক্ষাটা আগে দরকার। পড়াশোনা করে তারপর ওর যেটা ভালো লাগে", অনেক ছেলেমেয়ের আছে যে, "না ধুর, আমি ওইসব অ্যাক্টিং-ফ্যাক্টিং করব না। আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি উকিল হব, বা আমি ডাক্তার হব।" হ্যাঁ? তার ইচ্ছের বিরুদ্ধে ওই ছোটবেলায় ঠেসে, ঠেসে তাকে দিয়ে অভিনয় করানো। আবার এটাও ঠিক যে ছোটবেলার থেকে যদি ও অভিনয়টা ভালোবাসতে শুরু করে, ভালো লাগে ওর, তাহলে যত বড় হবে ও কিন্তু ওর মধ্যে ঢুকতে থাকবে। তো এই যে ইউটিউবে এবং এই যে সমস্ত জায়গায় এরা সব অল্প বয়সের ছেলেমেয়েরা কষ্ট করে এগুলো করছে, এরা একদিন বড় হবে বলেই। হ্যাঁ, সেই বড় হবার দায়িত্বটা কিন্তু আপনাদের। অনেক কিছু দায়িত্ব, হুম? সবটা নয়। তো ওদেরও দায়িত্ব যেমন ওরা নিজেকে যাতে প্রকাশ করতে পারে, নিজে ভালো, ভালো কাজ করতে পারে, যেটা আপনাদের দেখে আপনারা হাততালি দেবেন বা আপনারা তাদেরকে লাইমলাইটে নিয়ে আসবেন। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বলার জন্য। তো আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। অনেক আড্ডা হলো, অনেক কথাবার্তা আমাদের থেকে গেল যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো
আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা চাইবো ম্যাম আগামী দিনে আরো ভালো, ভালো ছবি করুক। কারণ আপনার সাথে আমাদের ছোটবেলা জড়িয়ে আছে যেমন, আগামী দিনটাও যাতে জড়িয়ে থাকে সেটাই আমরা চাইবো। এবং হ্যাঁ, আপনি ভালো না থাকবেন। আগে আমি দর্শকদের বলি যে দর্শকরা চান কিনা যে আমি আবার আসি এই শাহী বাংলায়, দর্শক চায়। সেটা হ্যাঁ, সেটা বলতে হবে, দর্শকদের বলতে হবে। যদি চায় তারা বিন্দুমাসি হয়ে আসবো না, মায়ের আঁচলের মা হয়ে আসবো। একদম, এবং আমরা একসাথে ছবিও করব আমাদের শাহী বাংলা থেকেই। খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ, ভালো ধন্যবাদ। থাকো। শাহী বাংলার কে আমি আবারও আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। তোমরা বড় হও, খুবই খুশি হব। নমস্কার। ধন্যবাদ।